আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণামী কুকিং স্টুডিও। আজকে আমাদের সিলেট ট্যুরের দ্বিতীয় দিন। আর সিলেট ট্যুরের যে দ্বিতীয় দিন আজকে আমরা সারাদিন কি করব এই ব্লগটাতে আজকে দেখতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে আমি আমার রুমের বারান্দা থেকে কিছু ভিউ নিচ্ছিলাম, যেটা সিলেট শহরের মাঝখানে। আর দেখতে যেমন সুন্দর, আসলে এটা আপনি সরাসরি না বুঝলে দেখবেন এটা একটা ফিল করবেন না। এই যে সূর্যটা মাত্র উঠতেছে, এর মধ্যে আমার ঘুম ভেঙে গেছে অটোমেটিক। কারণ হচ্ছে আমরা ঘুরতে যাব, এখন বের হতে হবে। এই তো আমরা এখন রেডি, সবাই রেডি হয়ে হচ্ছে যে যার যার মতো করে সুন্দর করে সবাইকে পরিপাটি করে এখন আমরা বের হয়ে যাব। আজকে যাব পদ্মবিলে। আর পদ্মবিলে গিয়ে যে কি সুন্দর সুন্দর ছবি আসবে আপনারা শুধু দেখেন। এখন কিন্তু আমরা পদ্মবিলের যে রাস্তাটা চলে আসছি, এখানে গিয়ে সোজা আমরা একটা নৌকাতে উঠবো। আর এখানে অনেক জায়গা হাঁটতে হয়েছে আমাদের, কারণ হচ্ছে এখানে রাস্তার কাজ চলতেছিল, যার কারণে আমাদের হেঁটে অনেক দূর হেঁটে হেঁটে আমরা যাই পদ্মবিলে। এই যে আমরা চলে আসছি অলরেডি পদ্মবিলে। আপনার যতটুকু চোখ যাবে ঠিক ততটুকু আপনি দেখবেন যে গোলাপি গোলাপি হয়ে আছে। যেগুলো গোলাপি এগুলো হচ্ছে একদম লাল পদ্ম, যে সরি গোলাপি পদ্ম। তো এই গোলাপি পদ্মগুলো দেখতে যেমন সুন্দর, আমি নিজের চোখে যা দেখছি এটা কিন্তু আমি আমার মোবাইল ফোনে এটা আনতে পারি নাই। কারণ আপনি যখন এটা সামনে যাবেন তখনই বুঝতে পারবেন যে প্রকৃতির সৌন্দর্য কেমন। এটা যদি আমি ভিডিওতে আনতে পারি নাই, কারণ হচ্ছে যে এগুলো অনেক দূরে দূরে দেখা যাচ্ছে, ছোট ছোট। তো আমরা এখন এগুলোকে একদম কাছ থেকে দেখার জন্য আমরা চলে যাব নৌকাতে। তো নৌকাতে এখানে আপনারা এই নৌকা দিয়ে আপনারা প্রায় 1 ঘন্টার মতো ঘোরাবে। প্রায় এখানে 800 কত টাকা জানি ছিল, মেবি 800 টাকা। হ্যাঁ, তো এখানে আমাদের এখানে যদি আপনারা ট্যুরে আসেন, যে সবাই মিলে অনেকজন নিয়ে আসেন, তাহলে আপনাদের খরচটা অনেক কম পড়বে। যেহেতু আমরা আসছি হাজব্যান্ড ওয়াইফ, তো আমরা একটা নিজেরাই নিয়ে নিই। তো আমাদের এখানে যেতে লাগছে হচ্ছে 800 টাকা। আর এখানে আমরা নৌকাতে নিয়ে নিলাম। নৌকাতে উঠে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিডিও নিচ্ছিলাম, কারণ এত সুন্দর। আমার তো এগুলা মানে অনেক ফুল অনেক বেশি ভালো লাগে আর কি। তো এই দেখি যে সামনে জায়গাটা একটু একটু কেমন ময়লা হয়ে আছে, কিন্তু আপনি যত ভিতরে যাবেন ততই আসলে অনেক ভালো লাগবে। আপনি এখান থেকে ফিল করতে পারবেন যে ওই পাশে হচ্ছে অনেক বড় বড় পাহাড়, যেগুলো হচ্ছে ইন্ডিয়ান। আর এখানে আমাদের দেশের যে শাপলা ফুলগুলা, এগুলো দেখতে দেখতে আপনি পাহাড় দেখবেন। তারপর হচ্ছে আমরা এগুলা দেখতে দেখতে এই পদ্ম ফুলের যে এটা কি বলো নদী না খাল, ওইখানে মাঝখানে একটা কেমন সুন্দর একটা ঘরের মতো ছিল। তো ওই পর্যন্ত আমরা যাব পদ্ম ফুল দেখতে দেখতে। সরি, আমি বারবার শুধু বলতেছি যে এটা পদ্ম ফুল, আসলে এটা হচ্ছে শাপলা। নৌকার যে মাঝি ভাই ছিল, ওনাকে বলাতে আমাদেরকে কয়েকটা শাপলা ফুল এনে দেয়। আর এগুলো দেখে তো আমার মেয়ের একদম মাথা নষ্ট, ও বারবার করে এগুলো আমার থেকে নিয়ে নিতেছে, আমাকে একটু ছবি তোলার জন্য সুযোগ দিচ্ছে না। তো পরবর্তীতে ওকে দিয়ে কয়েকটা ছবি তুললাম। ওর ছবিগুলো মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, যে এত সুন্দর ছবি আসছে। আর এই নদীতে আপনার যত দূর চোখ যাবে পাহাড়, এদিক দিয়ে হচ্ছে শাপলা। আর যত দূর চোখ যাবে শুধু শাপলাই দেখবেন, শাপলাই দেখবেন। আপনি গুনতে পারবেন না যে এখানে কতগুলা শাপলা আছে। তো আমি তো যে ফুল কয়েকটা দিছে এগুলো নিয়ে অনেক বেশি খুশি। আর আমার আসলে এত বেশি ফুল ছিঁড়তেও বেশি মন চাচ্ছিল না, কারণ হচ্ছে যে এখানে এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। আমি যদি এখান থেকে অনেকগুলো ফুল নিতাম তাহলেও আমাকে কিছু বলতো না, কিন্তু হচ্ছে যে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগবে যে এত সুন্দর সুন্দর ফুলগুলো আমি ছিঁড়ে ফেললাম। আর এগুলো কিন্তু ছিঁড়ে ফেলার পর কিছুক্ষণ পরই নষ্ট হয়ে যায় কেমন, কিন্তু পানিতে থাকলে অনেক দিন পর্যন্ত এগুলো স্টে করে। তো এই জন্য আমি আপনারা যারা যাবেন তাদেরকে বলতে চাই আর কি, যে আসলে ফুলগুলো ছিঁড়াটা উচিত না। তো আমি তারপরও আমার মেয়ের জন্য কয়েকটা ছিঁড়ে ফেললাম। আর এগুলো আসলে এত সুন্দর, রোদের আলোতে একদম ঝলমলে করতেছে ফুলগুলা। আর যতটুক চোখ যাচ্ছে হচ্ছে যে আপনার এই পদ্ম ফুল, আমি বারবার শুধু এগুলাকে পদ্ম ফুল বলতেছি, আসলে এগুলো হচ্ছে লাল শাপলা বা গোলাপি শাপলা বলতে পারেন। তো এগুলো নিয়ে আসার সময় আমাদের কিছু ছবি ছিল, যেগুলো হচ্ছে আমরা পাহাড়ি রাস্তাতে তুলছি।
আর এগুলো হচ্ছে ডিএসএলআর দিয়ে তোলা, একটা ডিএসএলআর ক্যামেরাম্যান ছিল এখানে, এখানে ওনাকে দিয়ে আমাদের এই ছবিগুলো তোলা। এগুলো আসলে আমি অ্যালবাম করব, যার কারণে কিছু ভালো ভালো পিকচার তুলে নিয়েছি আমরা। আর এখান থেকে আমাদের পিছনে কিন্তু ইন্ডিয়ান যে বড় বড় পাহাড় ছিল 6টা, ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে আমি, আমার হাজব্যান্ড প্লাস হচ্ছে যে আমার কুটুবুড়িটা, তো এই আমাদের কিছু ফ্যামিলি পিকচার নিয়ে আমরা কিন্তু এখান থেকে পদ্মবিল থেকে আসার সময় এই ছবিগুলো তুললাম। আর এই জন্য আমাদের সাথে কিন্তু এই পদ্মফুল শাপলা ফুলগুলো ছিল। আর এই শাপলা ফুলগুলো আপনারা হাতে দেখলে বুঝতে পারবেন যে এগুলা কিন্তু অলরেডি কেমন হয়ে গেছে। এইগুলা কিন্তু ওই সতেজটা এখন নাই। আর ছবিগুলো মোটামুটি খুবই ভালোই ছিল আমার কাছে মনে হয়, কারণ ডিএসএলআর ক্যামেরা তো অনেক বেশি ভালো। আর আমার হাজবেন্ড তো খুব ভালো ভালো কয়েকটা পোজ দিয়ে দিল ছবি তোলার জন্য। আর এগুলো আমি ছবি তোলার মধ্যে ভিডিওতে ক্যাপশনে দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে এগুলো একটা সময় হারিয়ে যাবে, এজন্য আমি এগুলাকে আমার স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিওতে রেখে দিলাম। আজকে সারাদিনের আমাদের প্রথম স্পটটাই ছিল যে শাপলা বিলে। তো শাপলা বিলে আমাদের অনেকগুলা ছবি ছিল, যেগুলো আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে জাফলংয়ে। আর যেটার কথা বললাম যে শাপলা বিলের মধ্যে একটা ঘর ছিল, এই ঘরটার পর্যন্ত আমরা চলে যাই নৌকা দিয়ে। আর এই সেই ঘর যেটা হচ্ছে যে একদম শাপলা বিলের মাঝখানেই থাকে। এটা হয়তো অনেক পুরানো কোনো একটা কিছু, তবে এটার ভিতরে কিন্তু অনেক ভয়ানক ছিল। কিন্তু আমি ভিতরে মানে যেহেতু অনেক বেশি ভয় লাগছিল, তারপরেও কিছু ছবির জন্য যাই। তারপর হচ্ছে ছবিগুলো কিন্তু খুবই সুন্দর আসছিল। আর নৌকাতেও আমাদের কিছু ছবি ছিল, এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। শাপলা বিল আপনার যতক্ষণ থাকবেন ঠিক ততক্ষণই থাকতে মন চাইবে, কারণ হচ্ছে যে এতই সুন্দর গোলাপি একটা শহর বলতে পারেন, যে একটা পুরো একটা গোলাপি শহরের মধ্যে আপনি চলে গেলেন। আর এই শহর থেকে আপনার কখনোই আসতে মন চাইবে না। তারপরও অনেক স্পট ঘুরতে হবে, এই জন্য আমরা বের হয়ে যাব এখন। তারপর হচ্ছে যে এখানে আয়রাকে কিছু শাপলা ফুল দিয়ে অনেকগুলো ছবি ক্লিক করে নিলাম। আর ছবিগুলো আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, মাশাল্লাহ এত সুন্দর ভিউ আসছে, রোদের আলো প্লাস হচ্ছে যে আপনার হাতে এরকম গোলাপি শাপলাগুলো, তারপর এগুলো দেখলে আসলে মন ভরে যাবে। তো আমাদের কিছু ফ্যামিলি পিকচারও ছিল, প্লাস হচ্ছে যে যে শাপলা বিলের যে মাঝখানে যে ঘরটা ছিল, এটা ছবিগুলো কিন্তু খুবই দারুণ আসছে। আর এগুলা আমি কিন্তু মানে ছবিগুলো এখানে দেওয়ার মানে হচ্ছে যে ছবিগুলোকে স্মৃতি হিসাবে রাখার জন্য। আর আজকে ব্লগটা করার জন্য আমার অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছিল ভিডিও এডিট করার জন্য। যে অ্যাপসগুলো নিয়েছিলাম এগুলো খুব স্লোলি কাজ করতেছে। তো এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডারের কাছে, যেখানে হচ্ছে যে এই জায়গাটা নিয়ে অনেক সরকারের সাথে অনেক দ্বন্দ্ব বিরোধী ছিল, বা স্থানীয় এলাকার মানুষদের অনেক কিছু ঝামেলা হয়েছে এখানে কিছুদিন আগে, এটা সবাই হয়তো জানেন। আমরা তো আজকে সারা দিনের জন্য যে সিএনজিটা নিয়ে নিলাম, এই সিএনজি ড্রাইভার ভাই কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে এই পাহাড়ের সম্পর্কেও প্লাস হচ্ছে যে এই মাঠের সম্পর্কে, কারণ হচ্ছে যে এটা নিয়ে অনেক ঝামেলা ছিল, ওই জন্য উনি এটাকে ভাইরাল মাঠ বলছে। তো এই ভাইরাল মাঠে গিয়ে দেখলাম যে ওই পারে ইন্ডিয়ান যে পাহাড় ছিল ওইখান থেকে ঝর্ণা পড়ছে। আর এটা অনেক দূর থেকে আমি অনেক মোবাইল ফোনে ঝুম দিয়ে এটা নিয়ে কাছে নিয়ে আসছি, আর পানিগুলো কিন্তু দেখা যাচ্ছিল। আর এটা যখন বর্ষাকালে আসে তখন নাকি অনেক বেশি পানির স্রোত থাকে, ওইখান থেকে 2-3 দিক দিয়ে ঝর্ণা বেয়ে পড়ে। তারপর হচ্ছে এখানে আর চারদিকে শুধু আপনারা দেখতে পারবেন যে সবুজ সবুজ সবুজ, সবুজের বাইরে এখানে আর কিছুই দেখবেন না। আর এখানে অনেক বিশাল বড় এক মাঠ ছিল, এখানে একদম সিঁড়িটা কাছাকাছি আসছিল, কিন্তু আমরা মাঠের একদম ওই পার পর্যন্ত চলে গেছি যাতে করে ঝর্ণাটা আরও বেশি কাছ থেকে দেখা যায়। আর আমরা যখন সিএনজি দিয়ে জাফলং রোডে যাচ্ছিলাম তখন থেকে আমরা এই ঝর্ণাটা দেখতেছিলাম, এই জন্য আমরা একদম কাছ থেকে ঝর্ণাটা দেখার জন্য এখানে চলে আসি। আর এখানে কিন্তু এই মাঠে কিন্তু কয়েকটা গরু ছিল, এগুলো কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। এখন চলে যাব একদম তামাবিল, একদম 0 পয়েন্টে। তো এখানে হচ্ছে যে ইন্ডিয়ার দেখা যাচ্ছে ওই পাশ থেকে, প্লাস এখানে বাংলাদেশের একদম শেষ সীমানা আর ইন্ডিয়ার শুরু। তো ইন্ডিয়ার তারা ওয়েলকাম লেখা দিয়ে দিয়েছে, এই যে এখানে লেখা আছে যে তামাবিল, এটা একদম 0 পয়েন্ট। আর এখানে যে গাড়িগুলো ছিল এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান গাড়ি ছিল, প্লাস বাংলাদেশের কিছু ছিল। তো এখানে আমরা কিছু ছবি
তারপরে এখান থেকে চলে যাব। আর এখানে যে ইন্ডিয়ান গাড়িগুলো দেখতে কিন্তু বোঝা যায় এগুলো ইন্ডিয়ান। আর এইখানে আমি আবার হচ্ছে যে আমাদের এই যে খেলার যে মাঠটা, ভাইরাল মাঠ বলে এটাকে, এখানে এখানে কয়েকটা ছবি ছিল, এই ছবিগুলো অ্যাড করে দিলাম। ছবিগুলো মোটামুটি অনেক বেশি ভালোই ছিল। আর এখানে ঝর্ণাটা কিন্তু খুব ছোট, অনেক দূরে, ছোট না, এটা অনেক দূরে, জন্য অনেক ছোট দেখা যায়। এই যে এখানে কয়েকটা ছবি তুলে ফেললাম। আর এখানে আমি কিন্তু একদম খালি পায়ে হাঁটছি, কারণ এই ঘাসের উপরে হাঁটাটা কিন্তু অনেক বেশি ভালো আর অনেক বেশি মজাও লাগে, এই জন্য আমি খালি পায়ে এখানে হাঁটাহাঁটি করলাম। তো ইন্ডিয়ার একটা লেখা ছিল এখানে, ইন্ডিয়া লেখা একদম ইন্ডিয়ার সাথেই, এই জন্য এখানে ইন্ডিয়ার কয়েকটা ছবিও তুলে নিলাম। আর এখানে চলে আসলাম আমরা একদম জাফলংয়ে। আর জাফলংয়ে একদম উঁচু পাহাড় থেকে দেখতে পারবেন যে ইন্ডিয়ান ওপার পারে, যেটা হচ্ছে যে তাদের পাহাড়ের উপরে অনেক বসতি, যেটা অনেক 2 তলা 3 তলা অনেক বড় বড় বিল্ডিংও এখানে আছে। আমরা মনে করতাম হয়তো পাহাড়ের উপরে এত বেশি মানুষ নেই, আসলে এটা পুরো একটা শহর এই পাহাড়ের উপরে, যেটা জাফলং শহর থেকে আপনি একদম উপর থেকে দেখতে পারবেন ওইখানে কি আছে না আছে, ওইখানে ব্রিজ আছে বা সবকিছু আপনার এখান থেকে দেখা যাবে। তো আমরা উপর থেকে একদম ভিউগুলো নিয়েছিলাম, যে ওপারে ইন্ডিয়ান ঘরগুলো দেখা যাচ্ছে, আর এখানে বাংলাদেশে সবাই আমরা ইন্ডিয়া তারা দেখতে পারতেছি, বা ইন্ডিয়া তারা আমাদের এখান থেকে বাংলাদেশগুলো দেখতে পারতেছে। এই জিনিসটাই আসলে অন্যরকম। আর এখানে লেখা ছিল যে জাফলং 0 পয়েন্ট। আর এই 0 পয়েন্টের সামনে কিন্তু আমরা অনেক ছবি তুলছিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। অনেক মানুষ কিন্তু অলরেডি আসা যাওয়া করতেছে। আর এখানে কিন্তু অনেক কম্বল পাওয়া যাচ্ছিল, যেগুলো হচ্ছে যে ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড করে তারা আনে। আর এখান থেকে আমি আবার ভিউটা নিয়ে নিয়েছিলাম, যেটা উপর থেকে তারা আসতেছে, অনেক নিচ পর্যন্ত হেঁটে নিচে যেতে হয়, যেটা কিন্তু একদম অনেক বেশি কষ্ট হয়, কারণ হচ্ছে যে আপনার অনেক বেশি হাঁটার প্রিপারেশন নিয়ে আপনাকে এখানে যেতে হবে, অনেক নিচ পর্যন্ত হাঁটতে হবে। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের প্লাস আমার মেয়ের কিছু ছবি অ্যাড করে দিলাম, যেগুলো জাফলং 0 পয়েন্টের উপরে কিছু বেঞ্চ ছিল, যেগুলো হচ্ছে যে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল এখানে। তো এগুলোতে ও আয়রার বাবাকে কয়েকটা ছবি তুলে দিলাম। প্লাস এখান থেকে আমরা চলে যাব নিচের দিকে। আর এখানে কিন্তু আমারও কিছু ছবি ছিল। এই যে আমরা এখন নিচের দিকে গিয়ে আবারও আমরা নদীতে উঠবো। এখানে এটা হচ্ছে যে জাফলংয়ের যে নদীটা ছিল, এটা এই নদী বেয়ে আমরা একদম ঝর্ণার কাছে যাব। তো এখন যেহেতু বর্ষার সিজন না, এই জন্য এখানে ঝর্ণাতে কোনো পানি নাই, এই জন্য আমরা একদম ঝর্ণার কাছে একদমই যাই নাই। যেখানে যাওয়া যাবে, যেটা হচ্ছে যে খাসিয়াদের যে গ্রাম ছিল, যে খাসিয়াদের এখানে কি পান পান সুপারি বাগান ছিল এখানে, ওইখানে ওইগুলো আমরা দেখলাম। তারপর হচ্ছে যে নদীটা কিন্তু খুব সুন্দর। জাফলংয়ের যে নদীটা, এখান থেকে কিন্তু আপনার ইন্ডিয়া দেখা যাচ্ছে, প্লাস এটা ইন্ডিয়াতেও এই নদীটা আছে। প্লাস হচ্ছে যে এই নদীর ওপারেই কিন্তু একটা ব্রিজ আছে, যেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে ব্রিজগুলা এটা, আর ইন্ডিয়ার যে গাড়িগুলো এখানে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, এটা কিন্তু দেখতে অন্যরকম। আর এখানে প্রচুর প্রচুর পাথর ছিল, যেগুলা দিয়ে হাঁটতে অনেক বেশি কষ্ট, তারপরও কিন্তু ভালো লাগে যে এটা একটা প্রাকৃতিক সম্পদ, এত এত পাথর। আর এখানে জাফলং সাদা পাথর, এখানে নাকি পাথর জন্ম হয়। এখানের পানিগুলা দেখছেন আপনি, যে এত বেশি স্বচ্ছ, যে আপনার নিচের যে পাথরগুলা ছিল এগুলা পর্যন্ত দেখা যাচ্ছিল। আর এই পানিতেও কোনো কিছুই না, যেটা হচ্ছে যে লালাখালের পানি, এটা একদমই নীল। আপনি মনে করবেন যে কেউ এডিট করছে এটাকে, কিন্তু আসলে এডিট করা না, এটা একদমই নীল পানি। আর এখানে কিন্তু ইন্ডিয়ান বর্ডার থেকে তাদের কিছু জুস, তারপরে হচ্ছে রেড বুল, তারপর এখানে আমাদের 3 জনের 3 রকম চয়েস, এই জন্য আমাদের 3 জনের 3টা ফ্লেভারের জুস নেওয়া। এই জন্য আর বাবা রেড বুল, তারপর আমি একটা মিল্ক শেকের মতো ছিল, আর একটা লিচি ড্রিঙ্কস ছিল, এটা হচ্ছে আয়রার জন্য। তো আমরা 3 জনে পছন্দ করে অনেকগুলো জুসই নিয়ে নিলাম, বাসার জন্য কয়েকটা নিয়ে নিয়েছিলাম, যেগুলো পরবর্তীতে বাসায় নিয়ে আসা। এগুলো খেয়ে কিন্তু আমরা সোজা চলে যাই খাসিয়াদের যে গ্রামে। এখানে অটো করে আবার হচ্ছে যে আমরা কিন্তু নদী করে আসছি অলরেডি, তারপর হচ্ছে যে অটো করে আমরা খাসিয়াদের যে পান বাগান এখানে চলে গেলাম। এখানে চলে গিয়ে আমরা পান বাগানে কিছু ভিউ নিব। আর এখানে নদীর যে বোটের কিছু ছবি ছিল, প্লাস ভিডিও ছিল, মানে আমরা যে নৌকাতে করে আসছিলাম এখানে। আর আমি সারাক্ষণ কিন্তু এই নৌকাতে করে পানিতে পা লাগিয়ে তারপরে হচ্ছে যে আসছি, এত ঠান্ডা পানি আপনার পাটা দিয়ে রাখতে মন চাইবে।
এখান থেকে চলে আসলাম আমরা হচ্ছে যে খাসিয়াদের গ্রামে। এখানে দেখেন খাসিয়াদের গ্রামগুলা কেমন ছিল। তাদের গ্রামগুলা শুধু আপনারা এখানে গিয়ে দেখবেন যে শুধু পান গাছ আর হচ্ছে যে সুপারি গাছ, এটা পাহাড়ের উপরে ছিল। এই জন্য এখানে নাকি অনেক বেশি ভালো পান হয়, আবার সুপারিও হয়। তাদের বাড়িঘরগুলো কেমন একটু অদ্ভুত ছিল, কারণ হচ্ছে যে এগুলো অনেক উঁচু উঁচু করে। আমি বেশি একটা ভিউ নিতে পারি নাই, কারণ আমার অনেক বেশি টায়ার্ড ছিলাম। এই জাফলংয়ের এত পথ নিচে হেঁটে যাওয়ার পর আমি অনেক বেশি টায়ার্ড, আমার একদমই এনার্জি ছিল না যে কোনো ভিডিও নেই। তারপর অটোতে বসে বসে যা দেখতেছিলাম। তারপর এখান থেকে দেখি কিন্তু আমরা সোজা পাহাড় পাহাড়, তারপর পাথর, তারপর হচ্ছে যে ইন্ডিয়ান যে ব্রিজটা ছিল, দেখেন আমি জুম করে ব্রিজটাকে নিয়ে আসছিলাম, যেটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ ছিল। এটার উপর অনেক গাড়ি যাওয়া আসা করতেছিল অলরেডি। আর এই পাথরের উপর দিয়ে হাঁটতে কিন্তু আমার ভালোই লাগতেছিল, কিন্তু আয়রা যেহেতু সাথে ছিল এই জন্য আমার কিছু একটু ভয় লাগছিল, কারণ এখানে যদি একবার পড়ে যায় অনেক বেশি ব্যথা পাবে। এই জন্য আমি অনেক সেফ করে ওর হাত ধরে ধরে নিয়ে। এখানে কোনো কাদা বালি এরকম কোনো কিছু ছিল না, এগুলা শুধু পাথর পাথর। আর এই পানিটা কোনো বালির সাথে মিক্স হয় না, একদম নীলা পানি যেটা বলে ঠিক এইটাই। আর হচ্ছে ওপারে হচ্ছে যে একদম পাহাড় পাহাড়, আর পাহাড়ের উপরে এরকম ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। আসলে এগুলো কিন্তু ছোটই না, কিন্তু অনেক বড় বড়ই ছিল, কিন্তু দেখতে মনে হচ্ছে যে অনেক ছোট। আপনি এটা দেখতে বোঝা যাচ্ছে যে এখানে দোতলা তিনতলা বা 4-5 তলা পর্যন্ত এখানে আমি দেখছি যে। আর এই নদীটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, পাথরের সাথে একটা নদী বেয়ে চলছে। এটা কিন্তু অনেক সুন্দর দেখতে, আপনি যতক্ষণ পর্যন্ত যাবেন দেখতে দেখতে যাবেন। তারপরে এখানে কিন্তু আমরা ওই পান বাগান থেকে এখানে আমরা আবার ওই বোটে করে ওই পারে যেতে হবে। তারপরে হচ্ছে পান বাগানের যে ভিডিওগুলো ছিল এখানে কিন্তু আপনারা পান বাগানে দেখতে পাবেন। আমরা অটোতে করে যতক্ষণ পর্যন্ত যাচ্ছিলাম সবগুলা কিন্তু পান বাগান, এখানে সব পান বাগান। এখানে দাঁড়ায় যে কিছু ছবি তুলবো এই এনার্জি আমার ছিল না। আর এখানে কিন্তু ছবি তোলাও মেবি যায় না, কারণ ভিতরে চলে যেতে দেয় না, কারণ তাদের পানের অনেক ক্ষতি হয়ে যেতে পারে বা অনেক নষ্ট হতে পারে, এই জন্য হয়তো তারা দেয় না। আর এখানে শুধু আপনারা দেখতে পারবেন খাসিয়াদের বাড়িঘর কেমন, খাসিয়াদের কালচারগুলো কেমন, এগুলো একটু দেখতে পারবেন। আর এখানে খাসিয়াদের গ্রামের ভিতরে একটা চা পাতা বাগান ছিল, এখানে আমরা গেলাম। এই চা পাতা বাগানটাও খুব সুন্দর ছিল, কারণ এটা অনেক বিশাল একটা জায়গা নিয়ে চা পাতা বাগানটা। তো যেহেতু আমরা শ্রীমঙ্গল যাব, এই জন্য আমরা একদম চায়ের রাজধানী বলা যেতে পারে, কারণ ওইখানে আরও সুন্দর সুন্দর চা পাতা বাগান আছে। এই জন্য আমরা এখানে বেশি একটা ভিতরে যাই নাই, কারণ এখানে যা ছবি ভিডিও করা যায় টুকটাক করে। তারপর হচ্ছে আমরা চলে যাবো আবার জাফলংয়ে, যে নৌকা করে আসছিলাম এই নৌকা করে আমরা চলে যাব। তারপর এখান থেকে চলে যে নৌকাতে উঠবো, তারপর হচ্ছে যে আমরা সোজা আগুন পাহাড়ে যাব। আর আগুন পাহাড়ের ভিডিওগুলো দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমাদের এখানে চা পাতার বাগানগুলাকে আমরা এক্সপ্লোর করে তারপর হচ্ছে যে আমরা যাব নিচের দিকে। চা পাতা বাগানগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে এটা একদম বিকাল বেলা, রোদটা একদম চলে যাওয়ার সময়। এখানে খাসিয়াদের গ্রামে ঢুকতে আপনাকে একটা ওয়েলকাম জানানো হবে, ওয়েলকাম টু খাসিপুঞ্জি লেখা ছিল। এখানেও আমাদের অনেকগুলো ছবি ছিল, ওয়েলকাম টু খাসি। তো সিলেট ট্যুরের যে দ্বিতীয় দিন ছিল আমাদের, এই দিন থেকে আমাদের কিন্তু অনেক ঘোরাঘুরি শুরু হয়। আর দ্বিতীয় দিন আমরা অনেক অনেক প্ল্যান ছিল। সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমাদের হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি নাস্তা দেয়, ওই নাস্তাগুলো আমরা খাইনি, কারণ হচ্ছে যে আমাদের একদম ভোরবেলা যদি বের না হই, আমরা সিলেট শহরের মধ্যে যেগুলো আশেপাশে আছে যে ধরনের স্পটগুলো এগুলো আসলে আমরা ঘুরতে পারবো না। এই জন্য আমরা সকালে যে হোটেলের যে কমপ্লিমেন্টারি নাস্তা ছিল এগুলো আমরা খাইনি। এর মধ্যে আমরা বের হয়ে ছবি টবি তুলে আমরা হচ্ছে যে এই সিলেট শহরের মধ্যে আরও অনেক জায়গায় যাই। ফার্স্টে হচ্ছে যে আমরা সোজা চলে যাই শাপলা বিলে, তারপর হচ্ছে যে আমরা যাই জাফলংয়ে, তারপর হচ্ছে আমরা জাফলংদের মণিপুরি পাড়া একটা আছে যে খাসিয়াদের, ওইখানে যাই। তারপর হচ্ছে যে খাসিয়াদের চা বাগানে যাই, তারপরে হচ্ছে আগুন পাহাড়ে যাই। ওই
জাফলং যখন যায় তখন আমাদের ওইখানে অনেক সময় চলে যায়। আর খাসিয়াদের গ্রামে যখন যাবেন তখন আপনার ওয়েলকাম টু খাসিপুঞ্জি লেখা ছিল। এখানে আমাদের জাফলং যতগুলো ছবি ছিল আমি সবগুলাই অ্যাড করে দিয়েছি এখানে। আর এখানে কয়েকটা ড্রিঙ্কসও ছিল যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রিঙ্কস, এগুলো মানে জাফলংয়ে অনেক অনেক পাওয়া যায়, তো এগুলো একটু আনকমন মনে হয়েছে, এই জন্য আমি সবগুলো ড্রিঙ্কসের একটা একটা করে নিয়ে নিলাম। আর যেহেতু আমরা তিনজন আর আমাদের তিনজনের ফ্লেভারই একদমই ভিন্ন, আজকের ট্যুরে আসলে অনেক বেশি এনজয় করছি আমরা। নৌকা ভ্রমণ করলাম, তারপর হচ্ছে যে আমরা এখানে পাহাড়গুলো দেখলাম, ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছিল, প্লাস বাংলাদেশের এই পাথরের উপর দিয়ে নদী বেয়ে চলা, আসলে এগুলো দেখতে অন্যরকম। তারপর চলে আসলাম হচ্ছে আমরা আগুন পাহাড়ে এসে তো পুরাই অবাক হয়ে গেলাম যে এখানে এত মানে মাটিতে কিভাবে আগুন জ্বলতেছে। আগুন পাহাড়ের কিন্তু অনেক অনেক ইতিহাস আছে, যেগুলো আমি বাসায় থাকতে অনেক টিভিতে দেখছিলাম, যেগুলো অনেক ব্লগাররা এখানে গেছে। তো এখানে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন লাইট সহকারে ভিডিও করা আছে, প্লাস হচ্ছে যে এভাবে অন্ধকারেও ভিডিও করা আছে। একদম মাটিতে যখন ম্যাচের কাঠি দিয়ে একটু আগুন দেয় তখন সাথে সাথে এখানে আগুন জ্বলে ওঠে। আর এখানে আমি যে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অফ করে আবার ভিডিও করতেছিলাম, দেখেন কিভাবে মাটি থেকে আগুন জ্বলতেছে। আর এখানে আগুন যেহেতু জ্বলতেছে, এখানে আমার মেয়ে আমার হাজব্যান্ড একটু হাঁটাহাঁটি করতেছে, কিন্তু আসলে হাঁটাহাঁটি করলে তেমন কিছু হয় না, কিন্তু দাঁড়ায় থাকলে দেখেন একটু আগুন বেশি বেশি জ্বলে ওঠে। আর যখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন তখন এটার প্রবলেম হতে পারে আর কি, আমার মনে হয়। আর এমনিতে আপনি যদি হেঁটে চলে আসেন তাহলে আর কিছু হয় না। আর এখানে পাহাড়ের নিচে নিচে দেখবেন যে অনেক আগুন, এটা তো একদম মাটিতে। আর পাহাড়ের নিচেও আছে অনেক অনেক ক্লিপ, হয়তো আমি অ্যাড করছি সামনে, দেখতে পারবেন যে পাহাড়ের নিচ থেকেও কিভাবে আগুন জ্বলতেছে। এখানে নাকি পানিতেও নাকি আগুন জ্বলে, আর এই পানিতে যে আগুনটা জ্বলে এটাও আপনি, এখন তো রাত আমরা আর ওইদিকে যাই নাই, কারণ ওইখানে অনেক বেশি শিয়াল ছিল, শিয়ালের ডাকগুলো কেমন ভয়ঙ্কর ছিল। আসলে এগুলো হচ্ছে প্রাকৃতিক ভয়ঙ্কর কিছু স্মৃতি, আপনারা দেখলে হয়তো অনেকে ভয় পাবেন। যে একটা গ্রামে এই আগুন পাহাড়টা ছিল, এটা অনেক বেশি ভিতরে ছিল, যেখানে অনেক বেশি শিয়ালও ছিল। তারপর আমরা যাই যে দেখে আসি যে আগুন পাহাড়টা আসলে কেমন। আমি আসলে সবাই যখন দেখবেন, আমরা তো সবাই জানি মাটির নিচ থেকে গ্যাস বের হয়, তারপরও নিজের চোখে দেখা আসলে এটা অন্যরকম। তো এখানে নাকি একটা দরবেশ ছিল যেটা এখানে না করছিল যে এখানে কোনো কিছু কাজ না করতে, পরবর্তীতে যখন এখানে নাকি অনেক বড় একটা ব্লাস্ট হয়, তারপর থেকে নাকি পাহাড়ে আগুন ধরতো। আর এখানে দেখেন পাহাড়ের নিচ থেকে আর কি এমনিতে শুধু শুধু আগুন বের হইতেছে। এটা মানে আপনারা যদি চোখের সামনে না দেখেন তাহলে বুঝবেন না যে কিভাবে পাহাড়ের মাটি থেকে আগুন বের হইতেছে, এটা শুধু সরাসরি দেখলে বুঝবেন। আমি এখানে কয়েকটা লাইট দিয়ে আবার কয়েকটা ভিডিও করলাম, যে এখান থেকে কিন্তু আমরা পাহাড় থেকে আগুন টাগুন দেখে আবার সিএনজিতে উঠে গেলাম। যখন আমি সিএনজিতে উঠলাম তখন অনেকগুলো শিয়ালের আওয়াজ শুনতেছিলাম। আর হচ্ছে যে এখানে আমাদের দুপুরের খাবারের কিছু ক্লিপ ছিল, যেটা আমাদের মানে জাফলং নেমে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই, কারণ হচ্ছে যে আমরা এইখানে জাফলং থেকে আসতে আসতে হয়তো অনেক বেশি লেট হয়ে যাবে, এই জন্য আমরা জাফলং আগে নেমেই খাওয়া দাওয়া করে নিই সাদা ভাত। আর আসলে যখন আপনি এই ধরনের বড় ট্যুরে যাবেন বা লং জার্নিতে, তখন আপনাকে সাদা ভাত খেলে হয়তো আপনার শান্তি লাগবে। জানি না সবার কেমন, আমার কাছে মনে হয় যে সাদা ভাতটা খেলে আমার ভালো লাগবে। তো আমি এখানে আগে যেগুলো ছিল ভর্তা ভাজি, এখানে রেমিন অনেক কিছু অর্ডার করছিল। আমার হাজব্যান্ড আবার খাবারের প্রতি যা খেতে চাও সব খাও, সমস্যা নাই। এখানে হচ্ছে যে এটা শুটকির ভর্তা ছিল, তারপর আমি আলু ভর্তা নিলাম। এখানে আমার হাজব্যান্ড চয়েস করতেছিল মাছ, আর আমি এখানে তো সবাই জানেন যে সিলেটের যে গরু মাংসটা অনেক বেশি মজা হয়, এই জন্য আমি গরু মাংস এখানে আবার নিয়ে নিলাম। এর আগেও কিন্তু আমি যখন পাঁচবাই রেস্টুরেন্টে খাই তখনও কিন্তু আমি গরু মাংস দিয়ে খাই, আমি পুরা সিলেট ট্যুরে শুধু গরু মাংস দিয়ে ভাত খেয়েছি। আর এখানে এটা রুই মাছও নেওয়া হয়েছে, তো আমার হাজব্যান্ড এটা নিয়েছিল আর কি, তো ওকে অর্ধেকটা দিলাম, আমি অর্ধেকটা নিলাম। আর রুই মাছটাও ভালোই ছিল, মানে খুব বেশি ভালো তা না, মোটামুটি, কিন্তু গরুর মাংসটা অনেক মজা ছিল। আর এই তো আজকে এইগুলোই আমাদের খাওয়া দাওয়া। আর হচ্ছে যে আয়রা বাবার সাথে বসছে, ও ওখান থেকে খাওয়া দাওয়া করতেছে। আর এখানে আমাদের খাবার দাবারের কিছু ক্লিপ ছিল, এগুলো অ্যাড করে দিলাম।
এই আর কি। আর আমরা আসলে মানে বাহিরে সাদা ভাতটা খেতে আমার মনে হয় যে আমার পেট শান্তি থাকবে। তো খাওয়ার পরে একটা রং চা খেলাম, আর রং চাটা আসলে অনেক বেশি ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে। কারণ হচ্ছে এত জার্নিতে একটা রং চাই আমার কাছে বেটার মনে হয় আর কি অন্য কোনো কিছু থেকে। তো আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।